পাশাপাশি কতকগুলি গ্রামের বুক চিরে বয়ে গেছে শিলাবতীর একটি শাখা নদী। স্থানীয় ভাষায় একে বলে কেঠের খাল। দুপাশের গ্রামগুলির সাথে যোগাযোগের জন্য একটি খেয়াঘাট আছে। এই খেয়াঘাটের পাশেই একটি ছোট্ট কুঁড়ে ঘর, যেটিকে ঘাটের মাঝি সকাল থেকে খেয়া বন্ধ না হওয়া পর্যন্ত ব্যবহার করে। পাশেই আছে মহাশ্মশান, যেখানে সমস্ত গ্রামের মৃতদেহের সৎকার করা হয়। অনেক সময় ডাকাতের দল নিরিবিলি জায়গা পেয়ে এখানেই মিলিত হয়। ফলে সাধারণ মানুষ এই জায়গাটিকে এড়িয়ে চলার চেষ্টা করে, বিশেষ করে রাত্রিতে। কলেজের পড়াশোনা শেষ করে চাকরির জন্য দরখাস্ত করা আর পাশের গ্রামের ক্লাবে গিয়ে আড্ডা দেওয়া ছাড়া তখন আমার কোনো কাজ ছিল না। হঠাৎ ক্লাবে ঠিক হলো সে বছর 2 দিন ব্যাপী প্রদর্শনী যাত্রাপালার আয়োজন করা হবে। তাই অনুশীলনের জন্য মাঠে প্যান্ডেল খাটানোর কাজে খুব ব্যস্ত ছিলাম। হঠাৎ বন্ধুর কথায় ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রি 10:30 বেজে গেছে। বন্ধুকে বাকি কাজটা বুঝিয়ে দিয়ে বাড়ির রাস্তা ধরলাম। সময়টা শীতকাল, পূর্ণিমার রাত। চাঁদের উজ্জ্বল আলোয় 3-4 মিটার দূরের জিনিসই স্পষ্ট দেখা যাচ্ছে। শীতকালের রাত 10:30 মানে গ্রামের মধ্যরাত। চারিদিকে শুনশান, পথে কোনো জনপ্রাণীর অস্তিত্ব নেই। আমিই একমাত্র পথিক। এখানে বন্যার হাত থেকে বাঁচার জন্য ও বর্ষাকালে যাতায়াতের সুবিধার জন্য গ্রাম থেকে খালপাড় পর্যন্ত মাটির উঁচু বাঁধ দেওয়া হয়। তবে বেশিরভাগ সময়ই বন্যায় বাঁধ মাঝে মাঝে ভেঙে যায়। আমি মাঠের যে পথ ধরে হাঁটছি ঠিক তার ডান দিকে 150 থেকে 200 মিটার দূরে এরকমই একটা বাঁধ খালের পাড় পর্যন্ত চলে গেছে। চাঁদের আলোয় হঠাৎ দেখলাম সাদা কাপড়ে ঢাকা একটি মূর্তি ওই বাঁধ ধরে খালের দিকে এগিয়ে চলেছে। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছি। এত রাতে এরকম একজন সঙ্গী পাবো ভেবেই মনটা আনন্দে নেচে উঠল। ওকে ধরার জন্য আমি আরো জোরে হাঁটতে শুরু করলাম। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। কিছুক্ষণ পরে একটা কুকুরের চিৎকার সমস্ত নৈশ শব্দকে খান খান করে দূরে কোথাও মিলিয়ে গেল। আমি প্রাণপণে প্রায় দৌড়ে চলেছি আগন্তুককে ধরব বলে। এখন আর আলপথ নয়, সেই বাঁধের উপর দিয়েই হাঁটতে শুরু করেছি। যখন দূরত্ব প্রায় 50 মিটারের মতো, আগন্তুক গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বন্যার হাত থেকে বাঁচার জন্য খালের তীরবর্তী অঞ্চলের জমিগুলির আলে এক ধরনের গাছ লাগানো হয়ে থাকে। স্থানীয় ভাষায় একে বলে বেগুনে গাছ। 4-5 ফুট উঁচু ওই গাছের আড়ালেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল। আমি যখন খালের পাড়ে পৌঁছালাম, সামনে আর কাউকে দেখতে পেলাম না। তন্ন তন্ন করে খুঁজেও কোনো জনমনীষীর দেখা পেলাম না। রাত বিরেতে যাতায়াতের সময় আত্মরক্ষার জন্য আমার কাছে একটা টর্চ ও একটা 10 ইঞ্চির লম্বা ছোরা রাখতাম। আমি টর্চ জ্বালিয়ে চারিদিকে দেখতে লাগলাম, এমনকি শ্মশানেও আলো ফেললাম, কিন্তু কাউকে কোথাও দেখতে পেলাম না। প্রায় 10 মিনিট ধরে ওই খালের পাড়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম আগন্তুক কে হতে পারে, সে কোথায় গেল। খাল পার হয়ে গেলে তো
জলে ঢেউ দেখা যাবে বা জলের ছপছপ শব্দও হবে, কিন্তু তা তো নেই। তবে কি ডাকাত আমাকে দেখে লুকিয়ে পড়েছে? কিছুই বুঝতে পারছি না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কাউকে না পেয়ে হতাশ হয়েই খালের জলে নেমে পড়লাম, কারণ বাড়ি যেতে হলে আমাকে খাল পার হয়েই যেতে হবে। যখন বাড়ি পৌঁছালাম দেখলাম সকলেই আমার দেরি হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে, কারণ আমি বলে গিয়েছিলাম যত রাতই হোক না কেন আমি বাড়ি ফিরবই। অন্যদিন বাবা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন, ওই দিন দেখলাম বাবাও জেগে বসে আছেন। আমার দেরি হওয়ার সমস্ত কারণ সবিস্তারে তাদেরকে বললাম। বাবা সব শুনে হঠাৎ বলে উঠলেন, ওরে, ও তো সূর্যমেটের আত্মা। প্রতি অমাবস্যা ও পূর্ণিমার রাতে ওই পথ ধরেই আসা যাওয়া করে, সে তো অনেকেই দেখেছে। আমি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে থাকলাম, কারণ বাবা যে লোকটার কথা বললেন তাকে আমি চিনতাম। স্কুলে যাতায়াতের সময় সে আমাদের খেয়া পারাপার করে দিত। সে ওই খেয়া ঘাটের মাঝি, প্রচুর মদ খেত। খেয়া পারাপার শেষ হলে প্রায় দিনই নৌকা খালের ওপরে বেঁধে রেখে ওই রাস্তা ধরেই পাশের গ্রামে গিয়ে আকণ্ঠ মদ্যপান করত এবং ফিরে এসে কোনো রকমে নৌকাটি এপারে এনে বেঁধে বাড়ি চলে যেত। কিন্তু একবার বর্ষাকালে মদ খেয়ে ফেরার সময় নৌকা বেঁধে রেখে নামার সময় টাল সামলাতে না পেরে নদীর জলে কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়। কাদায় মুখ গুজে থাকার জন্য নিঃশ্বাস নিতে না পেরে দম বন্ধ হয়ে মারা যায়। এই ঘটনা আমাদের সকলেরই জানা। সে রোজই ওই বাঁধের রাস্তা ধরে পাশের গ্রামে যাতায়াত করত, তাও সকলেই জানে। তাই বাবার কথা শুনে ভাবলাম, অপঘাতে মৃত ব্যক্তির আত্মা কি মুক্তি না পেয়ে এইভাবেই চলাফেরা করে?